আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের অস্তিত্ব স্টোরিজ পডকাস্টে। 2026 সালে দাঁড়িয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশের কথা ভাবলেই আমাদের মাথায় অনেক দেশের কথা একসাথে চলে আসে, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপের বিভিন্ন দেশ। প্রত্যেকেরই আলাদা আকর্ষণ, আলাদা স্বপ্ন, কিন্তু এই তালিকার মাঝেই ধীরে ধীরে আরেকটি নাম খুব বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়া। অনেকে এখন চীন, মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার দিকে ঝুঁকছে, কিন্তু প্রশ্নটা এখানে যে এই মানে মালয়েশিয়ায় আসলে কতটা বাস্তবসম্মত অপশন মালয়েশিয়াতে আসা আসলে আপনার ক্যারিয়ারের জন্য অর্থিত কিনা, নাকি শুধু এটা ট্রেন্ডি এক ধরনের। আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজবো, কোনো এজেন্টের স্ক্রিপ্ট করা নয়, একদম বাস্তব। এবং মালয়েশিয়াতে আমাদের একজন আছে, তার কাছ থেকে আমরা সবকিছু জানার চেষ্টা করব। আমাদের সাথে আজ গেস্ট হিসেবে যুক্ত আছেন এমন একজন যিনি গত কয়েক বছর ধরে মালয়েশিয়াতে পড়ালেখা করতেছেন। শুধুমাত্র পড়াশোনায় নয়, তিনি কাছ থেকে দেখেছেন মালয়েশিয়ার স্টুডেন্টের লাইফ, কালচার এবং সেখানকার জব মার্কেটের আসল অবস্থা। আমাদের আজকের বিশেষ অতিথি হচ্ছেন মুহিত ইসলাম শুভ। তার কাছ থেকে আমরা সবকিছু আসলে জানার চেষ্টা করব। সো মুহিত, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আর যদি আপনি বাংলাদেশে থাকতেন এবং আপনাকে প্রশ্ন করা হতো যে আপনি আহ, মালয়েশিয়াতে এই মুহূর্তে যাইতে চান কিনা, তাহলে আপনি কি করতেন আসলে? আহ আমি মোহিত ইসলাম শুভ। আমি পড়াশোনা করছি মালয়েশিয়া শিয়ামিন ইউনিভার্সিটিতে, ব্যাচেলর অফ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। আমি মূলত আমাকে যে প্রশ্নটি করা হলো সেটা হলো, আমি বাংলাদেশে যদি থাকতাম, যদি এই প্রশ্ন করা হতো, আমি 2025-এ ছিলাম ইউএই তে। 24-এর শেষের দিকে আমি ইউএই তে ভর্তি হই। তখন আমার ব্যাচটা হলো 241। তো 241-এ আমি ভর্তি হওয়ার পর মোটামুটি এক সেমিস্টার শেষ করি, তার বেশি কন্টিনিউ করা হয় নাই। তারপর ফ্যামিলির ডিসিশনে বলা চলে, ফ্যামিলি ডিসিশনে আমি দেশ থেকে চলে আসি, এবং আমি এটা চলে আসি উইথিন 1 মান্থ। এটা আসার পেছনেও একটা কারণ আছে, যে বাংলাদেশে স্টুডেন্ট মুভমেন্টের পর দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। ওই মুহূর্তে আমার ফ্যামিলি মনে করে যে আমি দেশে থাকার চেয়ে বিদেশে যাওয়াটাই বেটার। তবে সময় পেলে হয়তো আরেকটু গুছিয়ে আসা যেত, বাট খুব শর্ট সময়ে আমি চলে আসি। তো মালয়েশিয়াতে আসা এই মুহূর্তে আমি বলবো যে একটা স্টুডেন্টের মালয়েশিয়াতে আসা যায় কেন, যে বাংলাদেশে যে ভিসা জটিলতা। আমি প্রথমে যদি বলি, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা জটিলতা। আপনি যে কোনো দেশের কথা বলেন, আমার অন্যান্য ফ্রেন্ড গুলা যেমন অস্ট্রেলিয়া, কানাডা, কেউ পোল্যান্ড, কেউ হাঙ্গেরিতে আছে, বাট সমস্যা হলো ভিসা জটিলতা। তারা এক একজন এই ভিসা পাইতে যত পরিশ্রম করছে, তার মনে হয় 100 ভাগের 1 ভাগ পরিশ্রমও আমি করিনি। এই অল্প পরিশ্রমে আমি মালয়েশিয়াতে চলে আসি। আর একটা বিষয় হলো কি, মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং সহজ। আর সর্বোপরি আমার কাছে মনে হয় যে আহ, যদি কোনো একটা স্টুডেন্ট হ্যাসেল ছাড়াও যদি কোনো একটা দেশে যেতে চায় বা একটা ইন্টারন্যাশনাল মানে স্টাডি চায়, তাহলে মালয়েশিয়া ভালো আছে। আচ্ছা, 2026 সালে দাঁড়িয়ে যখন সারা বিশ্ব জুড়ে স্টুডেন্টদের জন্য অনেক অপশন খোলা, তখন আপনি কেন অন্য কোনো দেশ না বেছে মালয়েশিয়া বেছে নিলেন? আপনি ইতিমধ্যে বলেছেন যে ভিসা জটিলতা বা এই টাইপের কথাটা আপনি বলছেন, বাট আপনার সিদ্ধান্তের মূলে আসলে কি ছিল? কোন কারণটা ছিল যার কারণে আপনি মালয়েশিয়াতে গেলেন অন্য অন্য কান্ট্রি না বেছে? মালয়েশিয়াতে আসলে আসার পেছনে মূলত কারণ হলো, মালয়েশিয়া বর্তমান একটা উন্নয়নশীল দেশ বলা চলে, এবং এটা একটা বর্তমান বাংলাদেশে এশিয়ান যত কান্ট্রি গুলো আছে তার টেকনিক্যাল হাব বর্তমান মালয়েশিয়াতে। আপনি বিশ্বের যে কোনো বড় বড় কোম্পানির দিকে তাকান, যে কোনো আইটি কোম্পানির থেকে শুরু করে A to Z বিশ্বের যত বড় বড় কোম্পানিগুলো আছে, তার একটি না একটি অফিস মালয়েশিয়াতে আছে। এবং বর্তমান এশিয়ার মধ্যে একটা টেকনিক্যাল হাব সৃষ্টি করা হচ্ছে মালয়েশিয়াতে। আর স্টুডেন্টদের জন্য মালয়েশিয়াতে অ্যাক্সেস খুব সহজ। আমরা খুব সহজে বাংলাদেশ থেকে হ্যাসেল মুক্ত ভাবে এই মালয়েশিয়াতে চলে আসতে পারতেছি। কোন একটা স্টুডেন্ট কাউকে দেখাইতে পারবেন না যে 1 মাস বা 2 মাসের মধ্যে কোন একটা অ্যাব্রোড বা কোন একটা অন্য একটা দেশে গিয়ে পড়াশোনা করতেছে। যদি আমরা ইউরোপের কোন একটা কান্ট্রি চিন্তা করি, আমি যদিও ইউরোপের সঙ্গে মালয়েশিয়ার তুলনা দেব না, কেন, ইউরোপের অপরচুনিটি বেশি অবভিয়াসলি, বাট আমি যদি বলি ইজি অ্যাক্সেস এর কথা,
যে আমি যদি ইউরোপের কোন একটা দেশে যেতে চাই, তাহলে আমাকে মোটামুটি 1 থেকে 1.5 বছর আইএলটিএস সহ 2 বছরের একটা টার্গেট নিতে হয়। আগে আইএলটিএস শেষ করতে হয়, দেন কোনো একটা বছরের সেপ্টেম্বরে আমাকে টার্গেট করতে হবে। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা নেই। আমার বছরে 3টা সেমিস্টার, 3টা সেমিস্টারের মধ্যে যে কোনো একটা সেমিস্টার এনরোল করা যায়। আমি যদি চেষ্টা করি, বর্তমান এটা এপ্রিল মাস তো শেষ, আগামীকাল থেকে মে মাস। তো মে মাসের যদি আমি ট্রাই করি, জুন জুলাইয়ের মধ্যে আমি কিন্তু আবার মালয়েশিয়াতে যে কোনো একটা স্টুডেন্ট চলে আসতে পারে। আর আমাকে যদি বলা হয় যে উইথিন 1 মান্থ একটা স্টুডেন্ট মানে কিভাবে মালয়েশিয়াতে আসবে, এটা আসলে পসিবল। উইথিন 1 মান্থ আমি নিজে চলে আসছি, সেক্ষেত্রে যে কোনো একটা স্টুডেন্টের ক্ষেত্রে উইথিন 1 মান্থ পসিবল। এই ইজি অ্যাক্সেসের কারণে আমি বলবো যে মালয়েশিয়া আসলে বেছে নেওয়া উচিত। মালয়েশিয়ার মানে যাওয়ার আগে আপনার মনে যে মানে দেশটা নিয়ে যে ধরনের ধারণা ছিল, তারপরে সেখানে ল্যান্ড করার পর আপনার ধারণাটা কি মিল পেয়েছেন নাকি ভিন্ন? আমি আসলে পৃথিবীর অনেক দেশ নিয়ে রিসার্চ করি, মানে অনেক দেশ সম্পর্কে আমার জানা। আমি আসলে পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ, কালচার, বিশেষ করে ফুড, এগুলো নিয়ে অনেক আগের থেকে ঘাটাঘাটি করতাম। মালয়েশিয়া সম্পর্কে আমার যথেষ্ট ধারণা ছিল যে মালয়েশিয়াটা কেমন। আর মালয়েশিয়াটা হয় কি যে আমরা খুব সহজে সার্ভাইভ করতে পারি। কেন? আমাদের বাংলাদেশের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, কখনো গরম কখনো ঠান্ডা। এই মালয়েশিয়াতে এক ধরনের আবহাওয়া, মানে পুরো সিজনটাই বা পুরো বছরটা গরম থাকে, আর মাঝে মধ্যে বৃষ্টি হয়। দিনে প্রতিদিন বা একদিন 2 দিন পর পর বৃষ্টি হয়। এই আবহাওয়াটা বাংলাদেশের আবহাওয়ার সাথে মোটামুটি মিলে যায়। এই জন্য আমাদের ক্ষেত্রে খুব একটা হ্যাসেল হয় না। যেমন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে গেলে যে আমাদের সার্ভাইভ করতে হয়, এই ধরনের কোনো সার্ভাইভ আসলে করতে হয় না। আরেকটা বিষয় হলো, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হয়, যে একটা অ্যাভেলেবল ফুড, আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে গেলে আমরা হালাল ফুড পাই, এবং এটা অনেক সাশ্রয়ী মূল্যে। এই জন্য আসলে আমার কাছে মালয়েশিয়াতে সার্ভাইভ করাটা সহজ মনে হয়। আর যেরকম জানতাম, আমি আসে এসে আরো ভালো দেখছি আর কি, খারাপ না। আচ্ছা, ওইখানে কি এরকম কোনো সিস্টেম আছে যে হচ্ছে পাবলিক ভার্সিটি বা হচ্ছে ওখানকার প্রাইভেট ইউনিভার্সিটি, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা একটু পিছনে, আবার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিংটা একটু সামনে। সো এই জায়গাটা নিয়ে অনেক স্টুডেন্ট হচ্ছে কনফিউজ থাকে যে তারা র্যাঙ্কিং এর পেছনে ওই পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যাবে নাকি র্যাঙ্কিং একটু আগায়, মানে র্যাঙ্কিং এর দিক দিয়ে ভালো সেই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যাবে। আপনার অভিজ্ঞতা কোনটি বেশি, মানে ভ্যালু ফর মানি আর কি? এখানে আসলে ভ্যালু ফর মানি কথাটা সুন্দর, বাট আমি এখানে কয়েকটা সেগমেন্টে ভাগ করি। কয়েকটা সেগমেন্ট বলতে আমাদের স্টুডেন্ট গুলো হয় কয়েক টাইপের। প্রথম টাইপটা হলো পড়ুয়া স্টুডেন্ট। তারা পড়তে অনেক পছন্দ করে, মানে পড়ার জন্য তারা জীবন সবকিছু দিয়ে দিবে, এক কথায় তারা হলো পড়ুয়া স্টুডেন্ট। যারা পড়ুয়া স্টুডেন্ট, একদম পড়তে পছন্দ করে, রিসার্চ করতে পছন্দ করে, এক কথায় পড়াশোনা নিয়ে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, অন্য সবকিছু বাদ, তাদের জন্য পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়ার পাবলিক ইউনিভার্সিটি, সেগুলোতে যে পড়াশোনার যে একটা চাপ থাকে, অনেক পড়াশোনা অনেক পড়াশোনা অনেক পড়াশোনা। প্রাইভেটও অনেক পড়াশোনা, কিন্তু তার তুলনায় অ্যাসাইনমেন্ট, এক্সাম এবং রিসার্চ বেস যতগুলো বিষয় থাকে, এগুলো অনেক হার্ড লেভেলে থাকে। আরেকটা বিষয় থাকে, সেটা হলো মার্কিং সিস্টেম। এটা অনেক হার্ড থাকে, কারণ পাবলিক ইউনিভার্সিটি চাই ভালো র্যাঙ্কিং, যেন গভর্নমেন্টকে ভালো একটা র্যাঙ্কিং দেখাইতে পারে। এই জন্য তারা সবকিছু হার্ড 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 করে, যে রিসার্চ গুলো তারা ভালো করে করে ফেলে। এই জন্য আমি বলবো, যারা আসলে পড়ুয়া স্টুডেন্ট, যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তারা পাবলিক ইউনিভার্সিটি চয়েস করতে পারে। সেকেন্ড অপশন হলো, কিছু স্টুডেন্ট আছে মিড রেঞ্জ স্টুডেন্ট। আমি নিজেকে একজন মিড রেঞ্জ স্টুডেন্ট হিসাবে নিজেকে হাইলাইট করব, কারণ আমি ওই লেভেলের স্টুডেন্ট না যে আমি সবসময় পড়বো পড়বো পড়বো, পড়ার জন্য জীবন দিয়ে দেব। তো আমার মতো যারা মিড রেঞ্জের স্টুডেন্ট, যে পড়াশোনার পাশাপাশি নিজের জীবনকে উপভোগ করবে, সময় পেলে ঘুরতে যাবে, আহ, এই ধরনের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি ঠিক আছে। এখন আরেকটা বিষয় আসে, সেটা হলো ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে। কারণ আমরা যে টোটাল বাজেটটা করি বাংলাদেশ থেকে, যে আমরা দেখি একটা ইউনিভার্সিটির টিউশন ফি 15 লক্ষ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত মালয়েশিয়াতে। তো আমরা শুধু চিন্তা করি টিউশন ফি আমার 15 লক্ষ টাকা, আমার বাজেট 15 লক্ষ টাকা, বা আমার টিউশন ফি 30 লক্ষ টাকা, আমার টোটাল বাজেট 30 লক্ষ টাকা, আমরা চলে আসি। কিন্তু এটা না, আসলে আমাদের মালয়েশিয়া
কিন্তু ইউরোপের কান্ট্রি গুলোর মতো না যে আমরা এসে এখানে কাজ করে দেন টিউশন ফি পে করব, এই ধরনের সিস্টেম নাই। তো এখানে একটা যে বিষয় ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে ভাবতে হবে যে আমরা যে ইউনিভার্সিটিটা চুজ করতেছি সেখানে সার্ভাইভ করতে পারবো কিনা, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হলো আমাদের টোটাল যে টিউশন ফি, এই টিউশন ফিটা আমার কাছে আছে কিনা, এটা হিসাব করে আমাদের মালয়েশিয়াতে আসতে হবে। আর ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে আমার কাছে 15 লক্ষ টাকা আছে, আমি এই টাকা নিয়ে চলে যাব, তখন সেই স্টুডেন্ট তার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। আমি মালয়েশিয়াকে বাংলাদেশের ঢাকার সঙ্গে ঢাকার যেগুলো ইউনিভার্সিটি গুলো রয়েছে প্রাইভেট, এগুলোর সাথে তুলনা করবো, কারণ বাংলাদেশে যেমন ইনকাম করে পে করার সিস্টেম নাই, মালয়েশিয়াতে সেম অবস্থা। ওকে। আচ্ছা, অনেকেই মনে করে বা হচ্ছে যে অনেককে জিজ্ঞেস করলাম তো তারা বলে যে মালয়েশিয়াতে পড়াশোনার চাপ কম, যে লাইফটা একটু চিল ভাবে কাটানো যায়। এটা আসলে কতটা সত্য বা হচ্ছে যে আহ, আসলে কি এরকম কিনা, একাডেমিক প্রেশারটা আসলে সেখানে কেমন? আসলে একাডেমিক প্রেশারটা এমন, তারা আসলে যে ইউরোপিয়ান বেস যে কালচার, এরা সেটা ফলো করে। আবার দুই একটা ইউনিভার্সিটি আছে, যেমন আমার ইউনিভার্সিটি, এটা হলো শিয়ামেন। শিয়ামেন ইউনিভার্সিটি একটি চাইনিজ ইউনিভার্সিটি, তো তারা চাইনিজ রুল ফলো করে। তো এখানে হয় কি, চাইনিজরা পড়াশোনার দিকে পড়াশোনা, পাশাপাশি যারা কালচারাল অ্যাক্টিভিটিস তারা অনেক পছন্দ করে। তো এখানে তারা ভাগ করে যে তাদের পড়াশোনার ক্যাপাবিলিটি কত, এবং তার পাশাপাশি এরা এই কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এসবে কতটুকু সময় দিতে পারবে। তো সবকিছু মিলে পড়াশোনার চাপ আসলে সত্যি কথা বলতে সব জায়গাতেই। বাংলাদেশের যে অনেকে বলে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা, বাট আপনি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির একজন এক্স স্টুডেন্ট। তো আমি জানি আসলে প্রতিটা সেমিস্টারে কি ধরনের প্রেশার যায়, কতগুলা সিটি দিতে হয়, কতগুলা অ্যাসাইনমেন্ট করতে হয়। তো সেম অবস্থা মালয়েশিয়াতেও, যে আমাদের কয়েকটা সেগমেন্টে ভাগ করে থাকবে, সিটি দিতে হবে, দেন অ্যাসাইনমেন্ট করতে হবে, মিড দিতে হবে, ফাইনাল দিতে হবে, সবকিছুই সেম। কিন্তু এইটুকু বলতে পারবো যে পড়াশোনার পাশাপাশি কিছুটা সময় থাকে যেই সময়টা নিজেকে নিজের মতো করে উপভোগ করা যায়। বাট সারা বছর উপভোগ করলে মানে রেজাল্ট এমন ডাউন হয়ে যাবে আর পরবর্তীতে আপনাকে ভিসা দিবে না। হুম। আর হচ্ছে আমাদের দেশের অনেক এজেন্সি আছে যারা হচ্ছে যে বলে যে মাসে 15-20 হাজার টাকা করে বাসা থেকে নিলে বা হচ্ছে যে মানে মাসে 15-20 হাজার টাকা হলে রাজকীয় ভাবে আসলে চলা যায়। এটা কি আসলে সত্য, না তারা শুধু সেখানে নিয়ে যাওয়ার জন্য বা হচ্ছে যে মানুষকে প্রলুব্ধ করার জন্য এটা বলে? এটা কি আসলে যৌক্তিক কিনা? এজেন্সি আসলে, আমি প্রথমে মানে মূলত এজেন্সির বিরোধী, কারণ হলো কি, আমি নিজেও এজেন্সি দিয়ে আসি নাই। এখন এজেন্সি গুলো করে কি, এজেন্সি গুলো কখনোই আপনাকে অথেন্টিক যে নিউজ, এটা কখনোই দিবে না। এখন অ্যাজ এ স্টুডেন্ট, আমরা সবাই স্মার্ট পিপল, অ্যাজ এ স্টুডেন্ট আপনার উচিত যে যে ইউনিভার্সিটিতে যাব সেই ওয়েবসাইটে গিয়ে সেটা টিউশন ফি কত এটা চেক করা। সেকেন্ড অফ অল, মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট সার্ভাইভ করতে কত টাকা লাগে এটা নিজে নিজে রিসার্চ করা। এজেন্সি তো সবসময় মানে কোনো না কোনো কিছু হাইড করবে। এজেন্সি আপনাকে, দুনিয়াতে কোনো ধোয়া তুলসী পাতা দিয়ে ধোয়া কোনো এজেন্সি নাই, সবাই আপনার কাছে হাইড করে ফেলবে, কিছু না কিছু হাইড করবে। আর যদি আপনাকে বলে টিউশন ফি কম, দেখবেন এমন একটা ইউনিভার্সিটিতে দিছে যে ইউনিভার্সিটি ওই দেশের মানুষই চিনে না। তো এইরকম করে ফেলে এজেন্সি গুলো মাঝে মধ্যে। তো আমি বলবো যে কোন একটা দেশে গেলে সেই দেশ সম্পর্কে অবশ্যই জেনে তারপরে যেতে হবে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে আমার আপনার প্রশ্ন ছিল যে কত টাকায় চলা যায়। মালয়েশিয়াতে আমি যদি একটা হিসাব করি, যে ভার্সিটির যে ডরমেটরি গুলো আছে, যেগুলো সংক্ষেপে ডর্ম বলে, তো এগুলোতে একটা শেয়ার বেড, মানে দুইটা, একটা রুমে দুইটা বেড থাকে, এখানে একটা বেডে মোটামুটি এভারেজে 350 থেকে 400 রিঙ্গিত আপনার একটা বেডের ভাড়া। তো 400 রিঙ্গিত যদি হয় আপনার বাংলাদেশি টাকায় 12,000 টাকা হয়। আর আমার মতো যারা বাসা নিয়ে থাকবে তাদের ক্ষেত্রে 400 450 এর মধ্যে বাসাতে একটা রুম বা একটা শেয়ার, বড় একটা রুমে একটা বেড, মানে দুইজনে শেয়ার করে থাকা যায়। তো আমি ধরে নিলাম এভারেজ 400 রিঙ্গিত, এভারেজ। তো 400 রিঙ্গিত যদি হয় তাহলে বাংলাদেশি টাকায় 12,000 টাকা শুধু বাসা ভাড়া। পাশাপাশি ফুডের পিছনে আপনার 15,000 টাকার মতো লাগবে ফুড। এখন 15, 12,000, সবকিছু মিলে 27,000 হয়ে গেল।
15,000, 12,000, 27,000, কিছু ট্রান্সপোর্টেশন, এবং আপনার যদি এই যে আমার মতো জুস খাওয়ার অভ্যাস থাকে, যেমন আমার জুসের পিছনে মাসে প্রায় 4 থেকে 5 হাজার টাকা জুসের পিছনে যায়। কেন? আমি প্রতিদিন একটা করে জুস খাই, 5 রিঙ্গিত দাম, বাংলাদেশি টাকা 150 টাকা, তাও তো এক মাসে 4,500 টাকা হয়ে যায়। তো এইরকম যদি কারো কোনো অভ্যাস থাকে বা কোনো দিকে, সরি টু সে দ্যাট, অনেকে স্মোক করে, তো এই ধরনের পিপল গুলার খরচ কিন্তু আরো বেড়ে যাবে। তারা দেখা যাবে যে মোটামুটি একটা হিসাব করলে 1,000 রিঙ্গিত বাংলাদেশি টাকায়, আগে আমি যখন 25-এ ছিলাম তখন 28,000 ছিল, বাট এখন 1,000 রিঙ্গিত সমান 32,000 টাকা। এই পরিমাণ টাকা হলে এক মাস সার্ভাইভ করা যায় মালয়েশিয়াতে উইদাউট টিউশন ফি। ঢাকার থেকে প্রায় ডাবল বলা চলে। সো হ্যাঁ, সেখানে আসলে ঢাকার থেকে ডাবল বলা চলে, এটা ঠিক আছে। যেমন অনেকে কিন্তু ঢাকাতে 15,000 টাকায় হয়ে যায়। আমি ঢাকাতে যখন ছিলাম, আমার ফ্রেন্ডের একই রুমে থাকতাম, ওর 15,000 হতো, আমার লাগতো 20 থেকে 22,000। তো আমি আমার হিসাবটা দিলাম, ভ্যারি তো করে। মোটামুটি এভারেজ 25,000 থেকে 30,000 টাকায় মালয়েশিয়াতে চলা যায় এক মাস। এর চেয়ে কমে আসলে পসিবল না। আবার 25,000 টাকার মধ্যে চলা যাবে যদি নিজে কুকিং করে খেতে পারে। এখানে একটা বিষয় থাকে, এখানে তো আর বাংলাদেশের মেস বা বাসার মতো খালা পাবে না বা বুয়া পাবে না। তো এখানে নিজে নিজে কুক করে যারা খেতে পারে তাদের ক্ষেত্রে একটু খরচটা কমে আসবে, আর যারা রেস্টুরেন্টে খাবে তাদের খরচটা একটু বেড়ে যাবে। তো এভারেজ আমি হিসাব করলে 25 থেকে 30-এর মধ্যে মালয়েশিয়াতে চলা যায়। রেস্টুরেন্টে খেয়ে কি আসলে পোষাবে? তাদের খাবারের মান আসলে কেমন? বাংলাদেশে ধরেন বাসায় যদি কোনো বোয়া না নেই, রেস্টুরেন্টে বা হচ্ছে যে বাইরে খাইতে গেলে খাবারের তো যাচ্ছে তাই অবস্থা, পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেখানকার আসলে পরিস্থিতিটা কেমন? না, মালয়েশিয়াতে এরা খুব হাইজিন মেনটেন করে। কি জন্য? যারা অরিজিনাল মালাই তারা খুব অলস। তারা আসলে সেভাবে বাসায় রান্না করে না, তারা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে খায়। তো মালয়েশিয়ান কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে নাসি কান্দার বলে, বা সহজে বলতে মামাক বলা হয়, মামাক রেস্টুরেন্ট। এগুলোতে খুব হাইজেনিক ভাবে খাবার পাওয়া যায় এবং বাংলাদেশি খাবারের মতোই, যে সবজি থেকে শুরু করে মাংস A to Z সবকিছু বাংলাদেশি খাবারের মধ্যে। এভারেজ একটা হিসাব করলে 7 থেকে 10 রিঙ্গিতে পেট ভরে খাওয়া যায়। তো 7 রিঙ্গিতে হিসাব করলে 210 টাকা, বা যদি একটু বেশি খেয়ে ফেলে তাহলে 300 টাকার মতো এক বেলা খেতে খরচ হয় আর কি, রেস্টুরেন্টের হিসাব আচ্ছা, করলে। আচ্ছা, ওইখানে পার্ট টাইম কোনো কিছু করার সুযোগ নাই, বা হচ্ছে ওইখানে এমন কোনো সিস্টেম নাই যেমন ইউরোপ আমেরিকাতে আছে যে উইকে বা হচ্ছে যে মান্থলি একটা টাইম দিয়ে দেওয়া হয় যে এই একটা স্টুডেন্ট এই সময় কাজ করতে পারবে। এখন মালয়েশিয়াতে ওই সিস্টেম নাই মনে হয়, নাকি? মানে সিস্টেমটা আসলে কি? মালয়েশিয়াতে আসলে স্টুডেন্ট ওয়ার্ক ইলিগাল। প্রথমত, স্টুডেন্টরা কোনো কাজ করতে পারবে না লিগ্যালি। তবে আহ, কিছু কিছু স্টুডেন্ট আছে, সব বলবো না, 50% to 60%, বেশি হলে 70% স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গাতে জব করে। কিন্তু এখানে বিষয়টা হলো কি, জব আসলে ইললিগ্যাল, কিন্তু আহ, কেউ যদি আপনাকে রিপোর্ট না করে আপনি কাজ করতে পারবেন। তো অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন জায়গাতে পার্ট টাইম জব করে, কয়েক ঘন্টা করে জব করে, কেউ উইকেন্ডে জব করে। যেমন আমি রিসেন্টলি, 1 বছর কিছু করি নাই, বাট রিসেন্টলি আমি একটা 5 স্টার হোটেলে সপ্তাহে 2 দিন আমি রুম চেকারের কাজ করি আর কি। কাজ না মানে, অন্যান্যটা যখন রুম চেক আউট হয় তখন জাস্ট আমি চেক করি আর কি। তো এটা আমি সপ্তাহে 2 দিন করি একটা 5 স্টার হোটেলে। তো এইরকম হয়ে যায় যে আসলে অনেকে অনেক জায়গাতে কাজ করে। আবার অনেকে আছে যেমন বাসা থেকে নিয়ে এসে চলে, কারণ ঢাকার থেকে খুব একটা কিন্তু বেশি কম বেশি না। যেমন ইউরোপে আমার চলতে কিন্তু প্রায় দেশ ভেদে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে 25,000 টাকা বা 30,000 টাকা এটা অনেক ফ্যামিলির ক্ষেত্রে বিয়ার করা বাংলাদেশের পক্ষে পসিবল। আমি গত 1 বছরে কোনো কিছুই করি নাই, ইভেন এখনো যে টাকা দিয়ে চলতেছে এটা আমার ফ্যামিলির। তো অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে বিয়ার করা পসিবল। হুম। আচ্ছা, ভিসা প্রসেসিং এর সময় কি ধরনের স্ট্রাগল ফেস করতে হয় একজন স্টুডেন্টের, বা হচ্ছে আহ, কত সহজে ভিসা, মানে কি করলে খুব সহজে ভিসাটা পাওয়া যায়? সেজন্য আপনি যদি কোনো টিপস দেন যে যারা সেখানে যাইতে চায় তারা যাতে উপকৃত হইতে পারে। মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আসলে সহজ, খুব একটা কঠিন কিছু না।
জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনার একাডেমিক ডকুমেন্টস, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এটার সাথে থাকতে হবে একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার 18 মাস আপনার 18 মাস ভ্যালিড থাকতে হবে। এরপর বাবা মার ভোটার আইডি কার্ড, এইটুকু ডকুমেন্টস হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু লাগে না। তো অ্যাপ্লাই করার পর প্রথমত কন্ডিশনাল একটা অফার লেটার আসে, কন্ডিশনাল। এই কন্ডিশনাল অফার লেটার আসার পর আপনাকে কি করতে হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি করতে হয়, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি আগে পে করতে হয় না। তো কন্ডিশনাল অফার লেটার আসার পর আপনার ভিসা প্রসেসিংটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে একটা একটা করে ডকুমেন্টস চাইবে, সেগুলো সাবমিট করলে একটা একটা ইএমজিএস অ্যাপস আছে, অ্যাপসে 70% যখন হয়ে যাবে, এক কথায় 70% যখন হয়ে যাবে, তখন মালয়েশিয়ান এম্বাসি থেকে আপনাকে কল করবে। এই কল করার জন্য আপনাকে ট্রাভেল পাস করতে হয়। এটা বাংলাদেশ থেকে করতে 6,000 টাকার মতো লাগে। করলে যখন আবেদন করবেন তখন আপনাকে মালয়েশিয়ান যে এজেন্সি আছে, সরি, মালয়েশিয়ান যে এম্বাসি আছে ঢাকাতে, এটা বাড়িধারাতে, তো এম্বাসি থেকে আপনাকে একদিন কল করবে। দেন এম্বাসিতে যাওয়ার পরে জাস্ট তারা কিছু বেসিক কোশ্চেন করবে, যেগুলো ইংলিশে জাস্ট অ্যান্সার করলেই হয়ে যায়। জাস্ট বেসিক কোশ্চেন, 2 মিনিট থেকে 5 মিনিট এর মধ্যেই হয়ে যায়। এরপর তারা জানাই দিবে আপনার ভিসা হয়েছে কিনা। এইটুকুই প্রসেস, এর চেয়ে বেশি কোনো প্রসেস নাই। দেন আপনার ভিসা হয়ে গেলে আপনাকে একটা ভিসার কপি দিয়ে দিবে, আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করবেন, ইউনিভার্সিটি আপনাকে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স দেবে, আপনি টিকিট কাটবেন, ফ্লাই করবেন। এবং এখানে আরো সুবিধা আছে, যেমন বাংলাদেশে আমরা যখন যাই, বাংলাদেশে যাওয়ার পরে আমাদের কিন্তু ওই সাধারণ প্রবাসীদের সঙ্গে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইতে হয়, সর্বস্তরের মানুষদের সঙ্গে। বাট মালয়েশিয়াতে এই সিস্টেম নাই, স্টুডেন্টদের জন্য আলাদা লাউন্স। জাস্ট ওখানে দাঁড়ালে আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, ওনারা ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর বলবে আপনাদের স্টুডেন্ট আসছে, ইউনিভার্সিটি থেকে গাড়ি নিয়ে আসবে এবং আপনাকে নিয়ে যাবে। এর চেয়ে সহজ কোনো প্রসেস আর মনে হয় স্টাডি অ্যাব্রোডে হয় না। আচ্ছা, ওইখানে থাকার ব্যবস্থাটা আসলে কি, হোস্টেলে থাকা বেশি ভালো? হোস্টেল বলতে ইউনিভার্সিটির যে ডরমিটরি বা এই টাইপগুলো আছে, এগুলাই থাকা ভালো, নাকি বাইরে কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে থাকাটা বেটার? আসলে বিষয়টা হয় কি, যদি সেফটি ইস্যু আসে, সব জায়গায় সেফ, মালয়েশিয়া সব জায়গায় সেফ। মালয়েশিয়াতে আসলে ওই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ক্রিমিনাল হিস্টরি বা কোথাও কোনো কিছু শোনা যায় না। তো আমরা চাইলে কোন একটা বাসা বা অ্যাপার্টমেন্ট বা ভার্সিটির ডর্মে থাকতে পারি। এখন এখানে কিছু বিষয় আসে, যেমন ভার্সিটির ডর্মে আমরা সহজে কুক করতে পারি না। আর সহজে কুক করতে পারি না বলতে, একটা কিচেন থাকে, এখানে অনেক অনেক স্টুডেন্ট থাকে, তারা কুক করে। অনেক সময় আমরা বাংলাদেশিরা অনেক মশলা দিয়ে রান্না করি, যেগুলোর স্মেল ওরা সহ্য করতে পারে না। আবার ভার্সিটির ডর্মে আমরা গ্যাস ইউজ করতে পারি না, সেফটি ইস্যু। আমাদের ইউজ করতে হয় যে ইলেকট্রিক স্টোভ গুলো। তো কিছু কিছু লিমিটেশন থাকে, তাছাড়া সবকিছু ঠিক আছে ভার্সিটির ডর্মে। আর ভার্সিটির ডর্মে থাকলে তো অবশ্যই রুলস এন্ড রেগুলেশন মেনে থাকতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, যে আপনি একটা ইনস্টিটিউশনে থাকতেছেন, তো তাদের কিছু রুলস থাকবে, যে রাতে এতটার পর বের হওয়া যাবে না। যেমন আমার ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো রুলস নাই, আপনি যখন আসবেন যখন বের হবেন কোনো সমস্যা নাই, জাস্ট গার্ড বসে আছে দেখবে আপনাকে, এইটুকুই। বাট কিছু কিছু রুলস মেনেই চলতে হবে, যেগুলো উচ্চস্বরে নয়েজ করা যাবে না, দেন গান বাজানো যাবে না, এই ও, মানে এক কথায় আপনি যখন একটা ইনস্টিটিউশনে থাকবেন আপনাকে রুলস রেগুলেশন মেনে থাকতে হবে। আর যদি নিজস্ব বাসাতে থাকেন, অ্যাপার্টমেন্টে থাকেন, তখন আপনি আপনার মতো থাকবেন, আপনার মতো স্বাধীন, আপনার মতো রান্না করবেন, আপনার মতো খাবেন, জাস্ট। আচ্ছা, মালয়েশিয়াতে ডিগ্রি শেষ করে সেখানে সেটেল হওয়া বা জব পাওয়া কতটা সহজ, বা প্রতিযোগিতা বেড়ে গেছে নাকি আগের মতোই আছে? আসলে পরিস্থিতিটা কি সেখানে, কেউ যদি থাকতে চায়, মালয়েশিয়াতে settle হতে চায় আসলে সেখানে? বিষয়টা হলো কি, মালয়েশিয়াতে সেটেল হওয়ার কোনো সিস্টেম নাই। এখন প্রশ্ন আসবে, মালয়েশিয়াতে সেটেল হওয়ার সিস্টেম নাই, মালয়েশিয়াতে পার্ট টাইম জব অপরচুনিটি নাই, মালয়েশিয়াতে আমরা সেটেল থাকতে, পড়াশোনা শেষ করে থাকতে পারবো না, তাহলে কেন মালয়েশিয়াতে যাব? এখন বিষয়টা হলো কি, আহ, আমি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি যে আমার বাংলাদেশে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে খরচ হয় কেমন। যেমন আমি যদি আমাদের ইউআইইউ বা নর্থ সাউথ বা ব্র্যাকে চিন্তা করি, তাহলে আমাদের টোটাল কস্ট অ্যারাউন্ড 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মতো টিউশন ফি। দেন আমাদের থাকা খাওয়া খরচ মিলে আমাদের 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়ে যায়।
সেটা বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেই সত্য, যেগুলো হাইল্যান্ডিং টপ 10 যদি আমরা হিসাব করি, তাহলে হবে কি যে আমরা এই মোটামুটি 20 থেকে 25 লাখের মধ্যে আমরা। মালয়েশিয়াতে হবে কি আপনি এই 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবেন। বাজেটটা আপনি একটু বাড়ালে একটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট পাচ্ছেন, আপনি ইন্টারন্যাশনাল মানের একটা পড়াশোনা পাচ্ছেন। আর এখানে হয় কি মালয়েশিয়াতে যেমন আমার ক্লাসমেট 45টা ক্লাসমেট 45টা দেশের, তো আমি একটা ইন্টারন্যাশনাল ভাইব পাচ্ছি, যেটা বাংলাদেশে কিন্তু পাওয়া সম্ভব না। তো প্রশ্ন ছিল যে আমরা মালয়েশিয়াতে সেটেল হতে পারি কিনা। তো আসলে মালয়েশিয়াতে সেইভাবে সরকারি ভাবে সেটেল হওয়ার মতো কোনো অপশন নেই, তবে প্রতিটা স্টুডেন্টের পড়াশোনা শেষ করে একটা ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয় এবং সেটা ভার্সিটি থেকে অ্যারেঞ্জ করে দেয়। তো ইন্টার্নশিপের সময় যদি আমরা খুব ভালো পারফরমেন্স দেখাই এবং সেই কোম্পানি যদি দেখে আমি স্টুডেন্ট হিসাবে ভালো এবং ইন্টার্ন একজন স্টুডেন্ট হিসাবে ভালো এবং আমার এক্সপিরিয়েন্স আছে, পারফরমেন্স ভালো, যদি এরকম কিছু ওই কোম্পানিকে দেখানো যায় আর ওই কোম্পানি যদি আপনাকে চায় যে আমি আপনাকে নেব, তাহলে ওই কোম্পানি আপনাকে ভিসা করে দিতে পারবে। কিন্তু আপনি অ্যাজ এ স্টুডেন্ট ভিসা থেকে আপনি কখনোই মালয়েশিয়াতে স্টে করতে পারবেন না পড়াশোনা শেষ হওয়ার পর। আচ্ছা, অনেকে মালয়েশিয়াতে ইউরোপ বা কানাডা যাওয়ার সিঁড়ি হিসেবে ইউজ করে, মানে হচ্ছে সেখানে যায়, যাওয়ার পরে ইউরোপ আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করে। সো প্রসেসটা আসলে কি কঠিন নাকি কেমন আসলে জিনিসটা? এটা আমি বলবো এটা আসলে একদম ঠিক এবং অথেন্টিক। আর মূলত আমি এই কারণেই এই মালয়েশিয়াটা চয়েস করি এবং এই জন্য আমি মালয়েশিয়াতে চলে এসেছি। আর আমি বলবো এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন এবং মানুষ করতে পারে কিনা। রিসেন্টলি আমি দুইজন আমার সিনিয়রকে চিনি, যারা এর মধ্যে একজন লিথুনিয়াতে মুভ করছে, একজন অলরেডি জার্মানিতে মুভ করছে এবং আরেকজন পোল্যান্ডে মুভ করছে, এবং একটা বড় আপু আছে, ও জার্মানিতে সব প্রসেস শেষ, মালয়েশিয়াতে 2 বছর আগে পড়াশোনা করছে। জার্মানিতে মূলত 13 ইয়ার্স এর পড়াশোনা লাগে। তো উনি 1 বছর পড়াশোনা শেষ করার পর থেকে প্রসেস শুরু করে বর্তমানে ওনার সেকেন্ড ইয়ার শেষ, তারপরেও উনি জার্মানিতে মুভ করবেন মেবি নেক্সট মান্থে। তো এখন আমি বলবো যে এটা আসলে আসলেই সত্য, কারণ মালয়েশিয়াতে যেহেতু সব দেশের এম্বাসি গুলো রয়েছে, সেহেতু যে কোনো দেশে ইজিলি আমরা যেতে পারি। আর অন্যান্য ক্ষেত্রে যদি হিসাব করি বাংলাদেশ থেকে, যেমন আমার একটা ফ্রেন্ড রয়েছে, ও মেয়ে, তো ওর নাম হলো ঈশিতা, ও বর্তমান পোল্যান্ডে আছে। তো বাংলাদেশ থেকে যখন প্রসেসটা শুরু করে, ওকে ফিলিপাইন যাইতে হয়েছে 3 বার, শুধু আমাদের দেশে ভিএফএস গ্লোবাল না থাকার কারণে। ও এম্বাসি ফেস করার জন্য 3 বার ফিলিপাইনে গেছে। তো 3 বার ফিলিপাইন যাওয়া আসা সবকিছু মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো আমরা যখন এই মালয়েশিয়া থেকে চিন্তা করব, আবার আরেকটা বিষয়, 3 লক্ষ টাকা যে খরচ করলো, অনেকে 4 লক্ষ টাকা খরচ করে ফেলে, কিন্তু সে ভিসা পাবে কিনা এটার কিন্তু নিশ্চয়তা নেই। তো বাংলাদেশের তুলনায় যখন আমরা মালয়েশিয়া থেকে যখন ট্রাই করব, তখন মালয়েশিয়াতে কিন্তু আমাদের সব পৃথিবীর বেশিরভাগ দেশে, সব দেশই বলবো, সব দেশের কিন্তু এম্বাসিটা রয়েছে। আর যদি সাপোজ যে আমরা এখানে সেই এম্বাসিতে সিরিয়াল পাচ্ছি না উইথিন 1 মান্থ অথবা উইথিন 1 উইক, আমরা কিন্তু ইজিলি থাইল্যান্ড যেতে পারতেছি। আমাদের মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যাইতে বিশ্বাস করবেন না, 12 থেকে 15 হাজার টাকা হলে 3 দিন থাকা খাওয়া সহ ফ্লাই করে ঘুরে আসা যায়, 12 থেকে 15 হাজার টাকা দিয়ে মালয়েশিয়া থেকে। তো আমি যদি দেখি যে আমি 1 সপ্তাহের মধ্যেও আমি এম্বাসি ফেস করবো বা 1 মাসের মতো মালয়েশিয়াতে সিরিয়াল পাচ্ছি না, আমি চাইলে থাইল্যান্ড যেতে পারি, আমি বাই রোডে সিঙ্গাপুর যেতে পারি। তো এগুলো কিন্তু 10 থেকে 15 হাজার টাকায় পসিবল। তো সবকিছু মিলে যদি আমি হিসাব করি, আমি কিন্তু সহজে অন্যান্য দেশের এম্বাসিতে দাঁড়াইতে পারতেছি। সেকেন্ড অফ অল যেটা আমি বলবো সেটা হলো বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো, এগুলোতে কিন্তু বাংলাতে পড়ানো হয়। তো এম্বাসিতে যখন একটা স্টুডেন্ট অ্যাজ এ বাংলাদেশ হিসেবে অন্তত ব্যাচেলরের জন্য দাঁড়ায়, তখন তারা সবসময় চিন্তা করে সে একজন বাংলাদেশি স্টুডেন্ট, সে বাংলাতে পড়াশোনা করছে, বিদেশে গিয়ে সার্ভাইভ করতে পারবে নাকি, মানে লটস অফ কোয়েশ্চেন, লটস অফ প্রবলেম। কিন্তু আমি যখন মালয়েশিয়াতে 1 বছর শেষ করি, তখন তারা চিন্তা করে যে সে অলরেডি 1 বছর বা 6 মাস বা 1 সেমিস্টার বা 2 সেমিস্টার মালয়েশিয়াতে কমপ্লিট করছে। সো সে ইন্টারন্যাশনাল একটা পরিবেশ পাইছে, ইন্টারন্যাশনালি পড়াশোনা করছে, সে দেশে গিয়ে সার্ভাইভ করতে পারবে। তো সবকিছু মিলে যদি হিসাব করা হয়,
আমি যেমন মালয়েশিয়াতে পড়তেছি, আপনারা বাংলাদেশে পড়তেছেন, তো আপনি যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, আমিও মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করব, আমার ক্ষেত্রে 50-50 পসিবিলিটি বেড়ে যাবে আপনার তুলনায়, যে আমি ভিসা খুব সহজে পাবো। ইমপ্রেশন ফ্যাক্ট। হ্যাঁ, ইমপ্রেশন ফ্যাক্ট। আচ্ছা, মানে বাংলাদেশের ভিসা সাকসেস রেটের থেকে মালয়েশিয়ার ভিসা সাকসেস রেট অনেকাংশে বেশি। অনেক অনেক ক্ষেত্রে বেশি। আরেকটা বিষয় হলো, যেমন জার্মানির যে এম্বাসি, বাংলাদেশে কিন্তু বর্তমান সিরিয়াল নাই। বাংলাদেশে যারা 4 বছর 5 বছর আগে থেকে সিরিয়াল নিয়ে রাখছে, তারা সবাই সিরিয়াল পাচ্ছে। কিন্তু আমাদের মালয়েশিয়াতে আপনি বিশ্বাস করবেন না, মালয়েশিয়াতে উইথিন 15 ডেজ আপনি কিন্তু সিরিয়াল পেয়ে যাবেন। মালয়েশিয়াতে না হলে, যেমন আমার একটা বড় ভাই আহ, ও গেল হলো লিথুনিয়াতে, তো মালয়েশিয়াতে ওর উইথিন 1 মান্থ সিরিয়াল ছিল না লিথুনিয়ার এম্বাসিতে। তো উনি থাইল্যান্ডে উইথিন 1 উইক সিরিয়াল নিয়ে দেন উনি থাইল্যান্ডে যাওয়ার পরে থাইল্যান্ড থেকে এম্বাসি ফেস করলো, যেটা কিন্তু ইজি। আমি কিন্তু ইচ্ছা করলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিনটা ভালো ভালো দেশের যে কোনো একটা দেশ থেকে আমি ইজিলি আমার নিজের সময় মতো আমি কিন্তু চাইলেই ফেস করতে পারতেছি এম্বাসি। আচ্ছা, এবার একটু পার্সোনাল কোশ্চেনে যাই, মানে পার্সোনাল রিফ্লেকশনটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, হ্যাঁ, বিদেশে একা থাকার দিনগুলি যখন মন খারাপ থাকে, মানে বা হচ্ছে যে অসুস্থ থাকেন, তখন সেই দিনগুলাকে কেমনে হ্যান্ডেল করেন আসলে? সেখানে তো ফ্যামিলির কেউ নেই। যেমন ঢাকায় আমি আছি, আমার কোনো একটা অসুস্থ হইতেছি বা ইয়ে হইতেছে, আমি বাসায় চলে যেতে পারতেছি। কিন্তু আপনি আছেন মালয়েশিয়ায় বা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে, আপনি কেমনে হ্যান্ডেল করেন বিষয়গুলো? প্রথম বিষয় হলো, এই কথাতে আসলে বলতে হয়, আমি 2025-এ সেপ্টেম্বরের দিকে আমি অসুস্থ ছিলাম। আমার প্রেশার অনেক হাই, ব্লাড প্রেশার অনেক হাই ছিল। আমি আসার পরে এখানে মালয়েশিয়ান ফ্রুটস এবং যেগুলো জুস গুলো রয়েছে, এগুলো অনেক হেলদি, মানে একদম অথেন্টিক জুস। তো এগুলো খেয়ে আমার শরীরের ওয়েট অনেক বেড়ে গিয়েছিল, আহ, এবং সবকিছু মিলে আমার ব্লাড প্রেশার অনেক বেশি ছিল। তো আমি ভার্সিটিতে থাকাকালীন অবস্থায় আমি অসুস্থ হয়ে যাই। আর এখানে এখানে সবচেয়ে ভালো বিষয় হলো যে প্রতিটা স্টুডেন্টের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। আমরা চাইলেই যে কোনো ক্লিনিক থেকে বা যে কোনো হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট পাই। আর প্রতিটা ভার্সিটির, যেগুলো ভালো ভালো ভার্সিটি, হাইল্যান্ড বা ভালো ক্যাম্পাস যুক্ত যেগুলো ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাসের ভেতরেই একটা করে ক্লিনিক থাকে তাদের নিজস্ব। এবং এই মেডিকেল কিন্তু পুরোপুরি ফ্রি। আর সবচেয়ে ভালো বিষয় হলো, আপনার যখন মেডিকেলটা ফ্রি হবে, ফ্রি হওয়ার পরে আপনার তো পে করতে হচ্ছে না। আর মেডিকেল একবার যাওয়ার পর থেকে আপনার পেছনে, যেমন আমার সামান্য একটা ব্লাড প্রেশার হাই ছিল, আমি 2 দিন হসপিটালে ছিলাম। দিন রাত 24 ঘন্টা 20 মিনিট পর পর নার্স আসে, একজন ডক্টর সব সময়। এখানে যে ট্রিটমেন্ট আর বাংলাদেশের ট্রিটমেন্ট, আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট একমাত্র এভার কেয়ারে মেলে, এছাড়া মনে হয় না কোথাও মেলা সম্ভব, আমাকে যে ট্রিটমেন্টটা করা হয়েছিল। তো সবকিছু মিলে বলবো যে আসলে দুনিয়াতে যার কেউ থাকে না, তার আল্লাহ থাকে। দ্বিতীয়ত, এখানে ট্রিটমেন্ট অনেক ভালো। তৃতীয়ত, আপনার কোনো না কোনো ফ্রেন্ড থাকবেই। আপনি যেমন ঢাকাতে যখন আপনার নর্মাল কোনো অসুস্থতা হবে, যেমন তখন কিন্তু আপনি ঢাকাতে আপনার ফ্রেন্ড আপনাকে হেল্প করবে, ঠিক তেমনই আমার এখানেও কিন্তু দেশি বিদেশি অনেক ফ্রেন্ড রয়েছে। আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, চাইনিজ কয়েকটা ফ্রেন্ড সবসময় আমার সঙ্গে ছিল, আমার দেশি ফ্রেন্ড ছিল, সেও ছিল। তো সবকিছু মিলিয়ে যে আসলে ঢাকা আর মালয়েশিয়া যে খুব একটা দূরত্ব আর খুব যে একটা ডিফারেন্ট, আমার কাছে মনে হয় না। আমি করি যে আমি ঢাকাতেই আছি, এমন মনে করি। আর যেমন 1 বছর পর আমি দেশে গেছিলাম, আমার মনে হচ্ছে আমি ঢাকা থেকে বাসায় যাচ্ছি, এরকম। আচ্ছা, যদি আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কি আপনি সেম ইউনিভার্সিটিতে বা হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অথবা সেম ইউনিভার্সিটিতে যাবেন নাকি? বা হচ্ছে কি করতে চান যদি আপনাকে অতীতে ফেরত নিয়ে যাওয়া হয়? আসলে মালয়েশিয়াতে সবচেয়ে বড় একটা বিষয় থাকে, যেমন ইউনিভার্সিটি যখন আমরা চুজ করব, তখন অনেক বিষয় খেয়াল রাখতে হয়। যেমন আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেটা কি আসলে সার্ভাইভ করা পসিবল কিনা। আর একটা জিনিস প্রতিটা স্টুডেন্টকে চেক করা উচিত, যে সেই স্টুডেন্ট থেকে টোটাল কত গ্রাজুয়েট বের হয়েছে। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে প্রতি বছর শত শত স্টুডেন্ট ভর্তি হয়, বাট গ্রাজুয়েট বের হচ্ছে না। তাহলে এটা রিজনটা, শিয়ামেন শিয়ামেন ইউনিভার্সিটিতে হয় কি, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়, কিন্তু 1 থেকে 2 বছর পর সেই স্টুডেন্ট গুলা নেই।
যেমন আমার সঙ্গে যেগুলো আমার ফ্রেন্ড ছিল তার 80% কেউ নেই। কেন নেই এখানে বিষয় থাকে, বিষয় হলো কি তারা মার্কেটিং এর জন্য অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো পার্শিয়াল স্কলারশিপ, 1 ইয়ার স্কলারশিপ, মানে টিউশন ওয়েভার, লটস অফ আর এই যে বাংলাদেশের যে এজেন্সি গুলো আছে, সহজ বাংলা ভাষায় যেগুলোকে বলা হয় যে দালাল, তারা কি করে আপনাকে বলবে যে আপনি আসেন, আপনার এত টিউশন ফি ইয়ে হয়েছে হয়েছে, আপনার 50% স্কলারশিপ। মালয়েশিয়াতে স্কলারশিপ অনলি 25%। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার 25% স্কলারশিপ। এর বাইরে যেগুলো আছে সেগুলো জাস্ট ধরে নেবেন স্ক্যাম। আপনি মনে করবেন আমি পড়াশোনা ভালো করলে পাবো, এটা হয়েছে এটা হয়েছে। যেমন আমার 75% স্কলারশিপ আছে, এখন 75% স্কলারশিপে আমি আসছি 25% পে করি, কিন্তু আমার এই 75% স্কলারশিপ টিকে রাখতে আমাকে যে পরিমাণ হ্যাসেল পোহাইতে হইবে, এটা আসলে সাধারণ কোনো স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল না। আর যাদের স্কলারশিপটা চলে গেছে তারা কি করছে, তারা দেখতেছে বছরের 14 থেকে 15 লাখ টাকা। কারণ আমার ইউনিভার্সিটির টিউশন ফি বেশি, আমি আসছি স্কলারশিপে, আমার ফ্রেন্ডরাও স্কলারশিপে আসছে। তো তাদেরকে বলা হয়েছে 25% স্টুডেন্টের মধ্যে থাকলে টপ 25 এর মধ্যে আপনার স্কলারশিপ থাকবে, নাহলে থাকবে না। এখন এই টপ 25% এর মধ্যে চাইনিজ আবার অ্যান্ড লোকাল স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু স্কলারশিপ নাই। এখন ইউনিভার্সিটি তো চাইবে যে আপনার স্কলারশিপ না থাকুক, কেউ তো আপনাকে ফ্রি পড়াইতে চাইবে না। আর আপনি তো এটা মাস্টার্সে আসেন নাই যে তাদেরকে রিসার্চে হেল্প করবেন, দেন এই জন্য আপনাকে স্কলারশিপ দিয়েছে। আপনি আসছেন ব্যাচেলরে, আমি ব্যাচেলরের হিসাব করতেছি। তো ব্যাচেলরে তো এইভাবে আসলে স্কলারশিপ সে এইরকম পসিবল না। পৃথিবীতে হিসাব করলে ব্যাচেলরের স্কলারশিপের পরিমাণ খুবই কম, মাস্টার্সে দেখছে না, বাট ব্যাচেলরে অনেক কম। তো আমি বলবো মালয়েশিয়াতে যে ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে এত পার্সেন্ট স্কলারশিপ, এত পার্সেন্ট স্কলারশিপ, এত পার্সেন্ট, সব বাদ। আমার কথা হলো আপনাকে মনে করতে হবে আপনার 25%, এবং 25% বাদ দিয়ে আপনার কাছে কি সেই পরিমাণ অ্যামাউন্ট আছে কিনা, আপনার ফ্যামিলির অ্যাবিলিটি আছে কিনা যে আপনি একই টিউশন ফি পে করতে পারবেন কিনা। নাহলে যে 1 বছর পর দেশে চলে যাইতে হবে। হাজার হাজার স্টুডেন্ট আসতেছে, বাট আশা দেখাচ্ছে, যাওয়াটা কেউ দেখায় না। মানে সবাই মানে পাঠাইতে যায়, কিন্তু পাঠানোর পর কি হবে ওটা কেউ পাবে না। এজেন্সি গুলোকে আপনাকে সার্ভিস দেওয়ার পরে জাস্ট একটা লিখবে যে আপনি খুব সুন্দর একটা সার্ভিস পেয়েছেন, এই মর্মে আমি আপনাকে একটা স্বাক্ষর দিলাম, দিয়ে আপনাকে একটা স্বাক্ষর নেবে, আপনাকে ছেড়ে দেবে, আপনি বাংলাদেশে আর কিছু করতে পারবেন না। ওই পর্যন্ত ওদের কাছে। আচ্ছা, মালয়েশিয়াতে যাওয়ার কথা ভাবতেছে এমন স্টুডেন্টদের জন্য আপনি কি অ্যাডভাইস দিতে চান? আপনি তো ওখানে 1 বছর যাবত আছেন। হ্যাঁ, আমি বলবো যে স্টাডি অ্যাব্রয়েডের জন্য মালয়েশিয়া এনভায়রনমেন্ট এ টু জেড সবকিছু ঠিক আছে, এবং আমি এটাও সাজেস্ট করবো যে আপনার বাংলাদেশে যে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে, আপনার সেই বাজেটটা যদি একটু বাড়ানোর সক্ষমতা থাকে তাহলে আপনি মালয়েশিয়া এসে করতে পারেন। কেন? আপনি এখানে ইন্টারন্যাশনাল একটা হাইট পাবেন। আমার সব ফ্রেন্ড গুলো 45টা ফ্রেন্ড 45টা দেশে। তো এখানে একটা হয় কি, আমি কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন দেশের কালচার, তাদের রীতিনীতি, তাদের কথাবার্তার স্টাইল, ইংলিশ অ্যাকসেন্ট, আমি চাইনিজ অ্যাকসেন্টে কথা বলতে পারি, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারি, আমি যেটা সাধারণ এশিয়ান ইন্ডিয়ান অ্যাকসেন্ট এটাও কথা বলতে পারি। তো কেন পারি? আমার বিভিন্ন দেশে বিভিন্ন ফ্রেন্ড আর রয়েছে। ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিন্তু চাইনিজরা বোঝে না, এন্ড ব্রিটিশরাও কিন্তু বোঝে না। তো এখানে হবে কি, আপনি একটা কালচার পাবেন, আপনি ইন্টারন্যাশনালি একজন স্টুডেন্ট, আপনি ইংলিশে পড়াশোনা করছেন, এটার একটা প্রুফ থাকবে। এবং পরিশেষে সবার কিন্তু একটা ইচ্ছা থাকে মাস্টার্সে কোনো না কোনো একটা দেশে সে মাস্টার্স করবে, ইউরোপিয়ান কোন একটা দেশে বা আমেরিকার কোন একটা দেশে। এটা কিন্তু সবার ড্রিম, আমারও ড্রিম, আপনারও ড্রিম। তো এই স্বপ্নটা পূরণ করতে আমার মনে হয় যে মালয়েশিয়াটা আপনাকে একটু সহজ করবে। অনেক স্টুডেন্টকে আমি বাংলাদেশে দেখি যারা কি করে, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, পাশাপাশি দুই একটা দেশে ট্যুর দিচ্ছে সেমিস্টার করে, কি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাসপোর্টটা ভারী করার জন্য। এগুলো কিন্তু হয়। যেমন আমার এআইইউবির একটা ফ্রেন্ড রয়েছে, সে অলরেডি 3টা দেশ ঘুরলো বাংলাদেশ থেকে, শুধু পাসপোর্টটা ভারী করতেছে, কারণ তার ভবিষ্যৎ লক্ষ্য সে আমেরিকাতে। তো আমি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি মালয়েশিয়াতে পড়াশোনা করতেছি, আমি যখন অ্যাপ্লাই করব তখন সে দেখতেছে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে মালয়েশিয়াতে অলরেডি ব্যাচেলর করছি। পাশাপাশি আমার সুযোগ কি, আমি
15 থেকে 20 হাজার, সর্বোচ্চ 30 হাজার টাকায় এক একটা দেশ ঘুরতে পারতেছে। কোন কোন দেশ? এশিয়ান যেগুলো কান্ট্রি গুলো রয়েছে। তো আমি 2025 সালে কোনো কান্ট্রিতে মুভ করি না। তো 26 সালে ইনশাল্লাহ একটা বা দুইটা দেশে মুভ করবো। 27 সালে একটা দুইটা দেশে মুভ করবো। তো আমি টোটাল আমার 4 ইয়ার যে ব্যাচেলর, এটা শেষ করতে করতে দেখা যাবে 5 থেকে 6টা দেশ কিন্তু ঘুরে ফেলছে। আর এই 5টা দেশ বা 6টা দেশ ঘুরতে আমার যে টোটাল কস্ট হবে, ওই আমার ফ্রেন্ডের একটা দেশ ও মালয়েশিয়াতে অলরেডি ঘুরে গেল। তো মালয়েশিয়াতে তো ওর মানে টোটাল ট্যুরের খরচ আসছিল প্রায় 2 লক্ষ প্লাস। তা আমি এই 2 লক্ষ টাকা খরচ করলে 5 থেকে 6টা দেশ ঘুরতে পারবো এই মালয়েশিয়া। তো সবকিছু মিলিয়ে যদি আমি হিসাব করি, যে আমার কাছে মনে হয় যে মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট হিসাবে যদি আপনার বাজেট একটু বাড়ানো পসিবল হয় বাংলাদেশের প্রাইভেটের তুলনায়, চলে আসেন। আমি বলবো চলে আসেন। আচ্ছা, আপনার থেকে যদি কোনো অ্যাডভাইস বা হচ্ছে যে এই ধরনের সাপোর্ট চাই, তাহলে আপনি দিতে পারবেন নাকি? যারা আমাদের এই তো পডকাস্ট গুলো শুনবে, তারা অনেকে আছে এমন যে, মানে যে আসলে পডকাস্টটা শুনবে সে এই ইয়েতে শুনবে যাতে এখান থেকে কিছু অ্যাডভাইস পায়। সো আপনি পার্সোনালি তাদেরকে কোনো অ্যাডভাইস বা হচ্ছে যে পার্সোনাল সাপোর্ট দিতে পারবেন কিনা, যদি কেউ চায় আপনার থেকে? প্রথম বিষয়টা হলো অ্যাডভাইস, সাপোর্টের বিষয় পরে আসি। অ্যাডভাইসটা হলো যে কোন একটা এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন নেই। মালয়েশিয়া যে টোটাল যে স্টাডি অ্যাব্রড প্রসেস, শুরুতে আলোচনা করছি, স্টাডি অ্যাব্রড প্রসেস মালয়েশিয়াতে অনেক 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 ইজি, এক কথায় ডাল ভাত। তা আমি বলবো কোন এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন নাই। মালয়েশিয়াতে স্টাডি অ্যাব্রড ইন মালয়েশিয়া, এটা যদি কারো ইচ্ছা থাকে তাহলে নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে সব প্রসেস করে মালয়েশিয়াতে চলে আসতে পারে। এখন যদি কেউ বলে ভাইয়া আমি মালয়েশিয়াতে যাব, তো আমি মালয়েশিয়াতে পড়াশোনা করব, আমার একটু সাপোর্ট, আমি আপনাকে বা আপনার যে যারা পডকাস্ট দেখবে তাদেরকে কি সাপোর্ট করব? আমি এই সাপোর্ট করব না যে আমি আপনাকে হাতে কলমে নিয়ে মালয়েশিয়া নিয়ে আসবো, আমি এই সাপোর্ট করতে পারবো না। কিন্তু আপনাকে আমি এটা করতে পারবো, আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে মালয়েশিয়া আসতে পারবেন। আপনি অ্যাপ্লাই করছেন, এখানে আটকে গেছেন, কিংবা আপনি একটা ইউনিভার্সিটি চয়েস করবেন আপনার জন্য ইউনিভার্সিটি ঠিক কিনা, এবং আপনি নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার এক কথায় আপনি নিজে নিজে কিভাবে প্রসেস করবেন, আমি সেই হিসাবে সেটা হেল্প করবো অবশ্যই। যে আপনি মানে প্রসেসটা যাতে স্মুথ হয়। আপনি নিজে নিজে সবকিছু করবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি নিজে নিজে সবকিছু করবেন, আপনি যেখানে আটকায় যাবেন আমি মহিত আছি। কিন্তু আপনি যদি আমাকে বলেন ভাই আমাকে একটা এজেন্সি সাজেস্ট করেন, এজেন্সি, ভাই সত্যি কথা বলতে দুনিয়াতে কোনো এজেন্সি নাই যে এজেন্সি ধোয়া তুলসী পাতা। তো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এবং বাংলাদেশি হিসাবে আমার বাংলাদেশি ভাই বোনদের এন্ড যারা ইউএইতে আছে স্পেশালি, তারা তো আসলে আমার এক কথায় ফ্রেন্ড হবে বা বড় ভাই হবে, বা আমার জুনিয়র হবে। তো তাদের জন্য আমার একটা স্পেশাল কেয়ার তো অবশ্যই থাকবে। আর অল বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য আমি এইটুকু হেল্প করব যে নিজে নিজে সবকিছু প্রসেস করে নিজে নিজে ইউনিভার্সিটি চয়েস করে কিভাবে নিজে নিজে আসা যায়। নিজে নিজে সবকিছু করার পর যদি বলেন ভাইয়া একটু এয়ারপোর্ট পর্যন্ত আইসেন বা আপনার সঙ্গে দেখা করব, আমার নিজের গাড়ি আছে, আমি নিজে গাড়ি নিয়ে যাব আপনার সঙ্গে দেখা করতে, সমস্যা নেই। থ্যাংক ইউ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর পরবর্তীতে কোনো হেল্প লাগলে তো আপনি আছেনই। আমি দোয়া করি অস্তিত্ব অনেক এগিয়ে যাক, কারণ ইউআইএর মতো একটা সুন্দর পরিবেশে অস্তিত্বের মতো একটা প্ল্যাটফর্ম আসলে খুব প্রয়োজন। আমি রিসেন্টলি তো বাংলাদেশে গেছিলাম এবং ইউআইতে গেছিলাম। আমি অস্তিত্ব নিয়ে মতামত জানলাম যে অস্তিত্ব কেমন দেখাচ্ছে, কি কন্ডিশন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো আপনারা খুব সুন্দর একটা ক্যাটাগরি দাঁড় করাইছেন ইউআইতে। আমি মনে করবো এটা শুধু ইউআইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আরো আগাবে দিনে দিনে। তো আমি এটা দোয়া করি। আর সবকিছু ইনশাল্লাহ। মিলিয়ে আমি বলবো যে কেউ যদি, কোন স্টুডেন্ট যদি মালয়েশিয়াতে আসতে চায়, আমি অন্য দেশের কথা কেন বলবো না, কারণ অন্য দেশে আমি নাই। মালয়েশিয়াতে, মালয়েশিয়া বিষয়ে যে কোনো ধরনের কেউ যদি কোনো হেল্প চায় আমি তাকে হেল্প করবো ইনশাল্লাহ। এবং আপনি ফেসবুকে গিয়ে মোহিত ইসলাম শুভ লিখে সার্চ করলে একদম টপে আমার আইডিটা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি অস্তিত্ব এগিয়ে যাক। ধন্যবাদ। ধন্যবাদ।